মর্নিং টু অল অফ ইউ। দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা আমরা যেটা কন্টিনিউ করছিলাম, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাই কন্টিনিউ করি। তারপর থেকে দেখো, লাস্ট ভিডিওতে আমরা কি দেখেছিলাম যে ইলেকশন কমিশনের রেজিগনেশন। ইলেকশন কমিশন যদি রিজাইন করতে চায় তাহলে রেজিগনেশন পেপারটা কার কাছে সাবমিট করবে? রেজিগনেশন পেপারটা কার কাছে সাবমিট করবে? কাকে দেবে রেজিগনেশন? প্রেসিডেন্টকে। কাকে দেবে? প্রেসিডেন্টকে রেজিগনেশন দেবে। আমরা আগের দিন একটা ব্যাপার নিয়ে একটা কথা বলেছিলাম যে আমাদের কনস্টিটিউশনে ইলেকশন কমিশনের টার্ম মানে শর্তাবলী, মানে তিনি কত বেতন পাবেন, তার পজিশন কি হবে, তার টেনিওর কত, মানে সময়কাল কত দিনের জন্য তিনি ইলেকশন কমিশনার থাকবেন, এগুলো কিন্তু আমাদের কনস্টিটিউশনে লেখা নেই। তাহলে সেগুলোকে ঠিক করে কে? পার্লামেন্ট ঠিক করে। কার মাধ্যমে? প্রেসিডেন্টের মাধ্যমে সেগুলো তারপরে বলবৎ হয়। 1991 কত? 1991 সালে একটা অ্যাক্ট আসে। 1991 সালে একটা অ্যাক্ট আসে। সেই অ্যাক্টটার নাম কি? দ্য ইলেকশন কমিশন অ্যাক্ট। সেই অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল যে আমাদের ইলেকশন কমিশনের টার্মস কি হবে, মানে তিনি কি কি সুবিধা উপভোগ করবেন এবং টেনিওর সময়কাল কত হবে। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে এই ব্যাপারটা ডিটেলসে আলোচনা করব। দেখো, ইলেকশন কমিশনের টেনিওর আমরা কি দেখেছিলাম? 6 ইয়ার্স অথবা 65 ইয়ার্স। মানে কি হাইয়েস্ট কত বছর পর্যন্ত হতে পারবেন তিনি? 65 বছর। আর কত বছর ক্ষমতায় থাকতে পারবেন? 6 বছর ক্ষমতায় থাকতে পারবেন। এটা আমাদের এই 1991-এর অ্যাক্ট অনুযায়ী, 1991-এর দ্য ইলেকশন কমিশন অ্যাক্ট অনুযায়ী। এবার দেখি যে একজন ইলেকশন কমিশনের রিমুভাল মানে কি? ধরো তিনি রিজাইন করলেন, তার ইচ্ছা মতো রিজাইন করলেন। এইবার ধরো যে কোনো ইলেকশন কমিশনার কোনো খারাপ কাজ করছেন বা তার অধিকারের বাইরে গিয়ে কোনো কাজ করছে, তাহলে কি হবে? দেখো, ইলেকশন কমিশনের যে সুবিধাগুলো দেওয়া হয়, সেই সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে একটু বলে নিই, তারপরে ওটা বলছি। একজন ইলেকশন কমিশন মানে আমাদের ইলেকশন কমিশনের কতজনের হয়? 3 জনের হয়। একজন থাকে কি? চিফ ইলেকশন কমিশনার, আর 2 জন থাকে কি? ইলেকশন কমিশনার। দেখো, এই দুজনেরই বেতন দেওয়া হয়, স্যালারি দেওয়া হয়, দুজনকেই সমান স্যালারি দেওয়া হয়। 2.5 লাখ পার মান্থ। 2.5 লাখ পার মান্থ স্যালারি দেওয়া হয়। কাদের? ইলেকশন কমিশনার। দেখো, এই যে একজন চিফ ইলেকশন কমিশনার মানে কি? ইনি শুধু কি চিফ, যে মুখ্য ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচন আয়োগ যাকে বলা হয়, সেই মুখ্য নির্বাচন আয়োগটা কে হয়? চেয়ারম্যান হয়। কিসের? ইলেকশন কমিশনের চেয়ারম্যান হয়। এটা আমরা আগের ভিডিওতে বলেছি। দেখো, যদি ক্ষমতার দিক দিয়ে বা পাওয়ারের দিক দিয়ে এই চিফ ইলেকশন কমিশনার আর এই ইলেকশন কমিশনের কোনো ডিফারেন্স নেই। চিফ ইলেকশন কমিশনারের যা পাওয়ার, একজন ইলেকশন কমিশনারেরও তাই পাওয়ার। শুধুমাত্র একটা জায়গা বাদে, সেটা আমরা কোন জায়গাটা সেটা আমরা পরে আলোচনা করছি। এর বেতনও যা, এর বেতনও তাই। দুজনের বেতনও এক, আর দুজনের সুযোগ সুবিধা আর যেসব সুযোগ সুবিধা পায় সেই সব সুযোগ সুবিধাগুলো কি? সবই একই। কত করে স্যালারি পায়? 2.5 লাখ করে তারা স্যালারি পায়। এবার আমরা আসি যে যদি রেজিগনেশন দিতে হয়, তাহলে রেজিগনেশন দেওয়া মানে কি? একজন ইলেকশন কমিশনার কি করতে পারে? তার স্বইচ্ছায় পদত্যাগ করতে পারে। তাকে পদত্যাগপত্র দেবে প্রেসিডেন্টকে। এবার ধরো এমন হলো যে কোনো ইলেকশন কমিশনার কি করলো, যে তার ক্ষমতার অপব্যবহার করলো, তখন কি করবে? তাকে সরিয়ে দিতে হবে। এবার সরিয়ে দেওয়ার প্রসেসটা কি? সরিয়ে দেওয়ার কি প্রসেস? দেখো, এই ইলেকশন কমিশনকে সরাতে
কোন প্রসেস লাগে? প্রসেসটা হচ্ছে একজন সুপ্রিম কোর্টের জাজ, কি একজন সুপ্রিম কোর্ট, চিফ জাজ নয় কিন্তু, সুপ্রিম কোর্টের অন্যান্য যে জাজ থাকে, চিফ জাস্টিস নয়, অন্যান্য যে জাস্টিস থাকে একজন সুপ্রিম কোর্টের, সেই চিফ জাস্টিসকে যেভাবে সরানো হয়, একজন চিফ জাস্টিসকে যেভাবে সরানো হয়, রিমুভ করা হয়, একজন ইলেকশন কমিশনারকেও সেই একই প্রসেসে কি করানো হয়, তাকে সরানো হয়। তাহলে রিমুভালটা কীরকম হবে? রিমুভাল প্রসেসটা কেমন হবে? একজন সুপ্রিম কোর্টের, কোন কোর্টের? সুপ্রিম কোর্টের জাস্টিস বা জাজ, একজন সুপ্রিম কোর্টের জাজের যে পদ্ধতিতে একজন সুপ্রিম কোর্টের জাজকে সরানো হয়, সেই একই পদ্ধতিতে চিফ জাস্টিস, দেখো এই সুপ্রিম কোর্টের জাজদের মতো কাকে সরানো হয়? চিফ ইলেকশন কমিশনারকে, চিফ ইলেকশন কমিশনারকে। যদি চিফ ইলেকশন কমিশনার তার ক্ষমতার অপব্যবহার করে বা কোনো খারাপ কাজ করে, তাহলে প্রেসিডেন্ট তাকে নিয়োগ করেছে ঠিকই, কিন্তু প্রেসিডেন্ট ইচ্ছা করলে তাকে সরিয়ে দিতে পারবে না, বোঝা গেল? কিন্তু এই চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার যদি ইচ্ছা করে যখন খুশি রিজাইন করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাকে যদি জোর করে সরাতে হয়, তাহলে দুটো প্রসেস আছে। কি প্রসেস? যদি চিফ ইলেকশন কমিশনারকে সরাতে হয়, তাহলে কোন প্রসেসে সরাতে হবে? সেটা হবে হচ্ছে একজন সুপ্রিম কোর্টের জাজদের যে প্রসেসে সরানো হয়, দেখো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে একরকম প্রসেসে সরানো হয়, আর সুপ্রিম কোর্টের জাজদের, অন্য জাজ যারা, তাদের একরকম প্রসেসে সরানো হয়। চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার লেভেল, মানে তারা কোন পদের সমতুল্য? দেখো ইলেকশন কমিশনার প্লাস চিফ ইলেকশন কমিশনার, এরা কি করে? এই সুপ্রিম কোর্টের যে জাজ হয় সেই পদের সমান, মানে একজন সুপ্রিম কোর্টের জাজের যে সামাজিক মূল্য, একজন চিফ বা ইলেকশন, শুধু চিফ নয়, যে কোনো ইলেকশন কমিশনারও সামাজিক একই মূল্য, বোঝা গেল? যেহেতু এদের সামাজিক মূল্য এক, এবং একজন সুপ্রিম কোর্টের জাজও যে বেতন পায়, একজন ইলেকশন কমিশনারও বা চিফ ইলেকশন কমিশনার সেই বেতন পায়। এবার সামাজিক মূল্যবোধ যেখানে এক বা সামাজিক প্রতিষ্ঠা যেখানে এক, সেখানে কি হবে? যে তাদের রিমুভাল যে প্রসেসটা বা তাদেরকে সরিয়ে দেওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটাও কি হবে? একই হবে। তার মানে কি হলো? যে একজন চিফ ইলেকশন কমিশনারকে যদি সরাতে হয়, তাহলে একজন সুপ্রিম কোর্টের জাজকে যেভাবে সরাতে হবে সেইভাবে সরাতে হবে। দেখো এই ব্যাপারগুলো না লিখে মুখস্থ করার কিচ্ছু নেই, লিখে মুখস্থ করার কিচ্ছু নেই, কিন্তু এখানে হচ্ছে শুধু তোমাকে মনে রাখতে হবে, বা এইগুলো কিন্তু পরীক্ষায় খুব কম আসে, নর্মাল লেভেলের পরীক্ষায় খুব কম আসে, এগুলো কিন্তু একটু ভালো লেভেলের পরীক্ষায় আসে। তো রিমুভাল প্রসেস কিভাবে হয়, তো অনেক ডেপথের কোশ্চেন, সাধারণত এই কোশ্চেনগুলো কেউ পড়েই না। আমাদের ইন্ডিয়াতে যে ওয়ান ডে এক্সামগুলো হয় সাধারণত এত ডেপথে কিন্তু কেউ পড়েই না, কিন্তু এমন ভেবো না যেখান থেকে কোশ্চেন হয় না, কোশ্চেন যেখান থেকে খুশি হতে পারে, এবং কোশ্চেন হয় বলেই তো পড়াচ্ছি, নাহলে এগুলো পড়ানোর কোনো দরকারই ছিল না। তো কি বললাম? যে চিফ ইলেকশন কমিশনকে যদি সরাতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের জাজকে যেভাবে সরাবে সেইভাবে সরাতে হবে। এবার আছি আলাদা ইলেকশন কমিশনার, যে আর দুজন ইলেকশন কমিশনার থাকে, তাদেরকে কিভাবে সরানো হয়। এই সুপ্রিম কোর্টের জাজের যে প্রসেস, এটা হলো শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনের জন্য। এইবার হচ্ছে যে দুজন ইলেকশন কমিশনার থাকে, তাদেরকে কিভাবে সরাতে হয়। দেখো এই চিফ ইলেকশন কমিশনার আর ইলেকশন কমিশনার, এই দুজনের সব কিছু এক, সুযোগ সুবিধা সব কিছু, বেতন এক, সুযোগ সুবিধা এক, পাওয়ার সব কিছু এক, কিন্তু একটা জায়গায় আলাদা। কোন জায়গায়? শুধুমাত্র এই রিমুভাল প্রসেসে আলাদা। কীরকম রিমুভাল প্রসেস? এই চিফ ইলেকশন কমিশনারকে যদি সরাতে হয়, তাহলে এইরকম কোনো প্রসেসের প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয়? এই প্রসেসের প্রয়োজন হয় শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনের জন্য। আদার যে দুজন ইলেকশন কমিশনার থাকে, সেই দুজনকে সরাতে হলে কি করতে হয় না, এই প্রসেস লাগে না। কীরকম প্রসেস লাগে? এই ইলেকশন কমিশনারকে যদি সরাতে হয়, তাহলে এই যে চিফ ইলেকশন কমিশনার থাকে, সে কি করবে? প্রেসিডেন্টকে একটা লিখিত দেবে যে এর এই প্রবলেম সরিয়ে দাও, ব্যাস প্রেসিডেন্ট হাঁটিয়ে দেবে, বোঝা গেল? শুধুমাত্র এই জায়গাটায় এই চিফ ইলেকশন কমিশনার আর ইলেকশন কমিশনের একটু ডিফারেন্স আছে, বাকি কোথাও কোনো এই তিনজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। বোঝা গেল ব্যাপারটা? যে ইলেকশন কমিশনারকে যদি সরাতে হয়, তাহলে কি করবে? চিফ ইলেকশন কমিশনার প্রেসিডেন্টকে একটা রিপোর্ট দেবে যে এর এই প্রবলেম, একে সরিয়ে দাও, ব্যাস প্রেসিডেন্ট যদি মনে করে তাহলে তাদেরকে সরিয়ে দেবে। তাদের জন্য আলাদা কোনো প্রসেসের প্রয়োজন
নেই। তোমাদের কারো কারো ক্লাসগুলো কিন্তু বোরিং লাগতে পারে, এত ডিটেলস পড়া লাগে নাকি। অনেকেই ভাবছে যে এত ডিটেলস পড়া লাগে না, কিন্তু আমি বলি যে সমস্ত ডিটেলসই পড়া লাগে। পড়ে না হয়তো সবাই, কিন্তু পড়ার প্রয়োজন আছে। কারণ নর্মাল বইগুলো পড়ে বা নর্মাল কয়েকটা এমসিকিউ সলভ করে ছোটোখাটো কোনো এক্সাম হয়তো ক্লিয়ার করা যায়, কিন্তু একটু স্ট্যান্ডার্ড এক্সাম ক্লিয়ার করা যায় না ডিটেলস না পড়ে। কথাটা কিন্তু মনে রেখো। এবং যারা ভাবছো যে দাদা ফালতু কথা বলছে, এমসিকিউ পড়ে অনেকেই তো পাস করেছে, অনেক কিছুই করে থাকতে পারে, তুমি করবে তার কোনো গ্যারান্টি নেই। সে হয়তো কমন পেয়েছে তাই সে পাস করে গেছে, যদি তুমি কমন না পাও তখন কি হবে? কারো যদি ডিটেলস পড়া থাকে, আমার মনে হয় না যে পলিটি আমি যেভাবে পড়াচ্ছি, ওয়ান ডে এক্সাম যতগুলো আছে সেই সব এক্সামে আবার দ্বিতীয়বার পলিটি পড়ার প্রয়োজন আছে। যদি তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, মন দিয়ে মনোযোগ সহকারে, বুঝতে হবে। মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করার জিনিস আমি বলে দেবো এইটা যেন মনে থাকে, বাকিগুলো কিন্তু বোঝার ব্যাপার। বাই সিকুয়েন্স বুঝে বুঝে কেউ যদি পড়ে, তাদের কিন্তু আমার মনে হয় কিছু একটা হলেও উপকার হবে। এবার আমরা, এটা গেল আমাদের প্রসেস অ্যাক্ট, যে 1991-এর যে একটা এসেছিল সেই অ্যাক্ট সম্বন্ধে। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আর্টিকেল 324(6). দেখো, আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আর্টিকেল 324-এর 6টা ভাগ আছে, 1 2 3 4 5 করে 6 করে। 6 নম্বর আর্টিকেলে কি আছে? আর্টিকেল 6 নম্বরে আছে হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কি করতে পারে? আমাদের যে ইলেকশন কমিশনার আছে, দেখো আগে একবার আমরা পড়েছি যে প্রেসিডেন্ট চাইলে কি করতে পারে, যে রিজিওনাল ইলেকশন কমিশনার, এলাকা ভিত্তিক ইলেকশন কমিশনার নিয়োগ করতে পারে। এটা তোমরা আশা করি আগে পড়েছো, আগের ভিডিওতে আমি পড়িয়েছি। আবার কি করতে পারে? প্রেসিডেন্ট চাইলে কি করতে পারে? স্টাফ মানে কি? কর্মচারী। স্টাফ মানে কি? কর্মচারী। বিভিন্ন ব্যাপারে বিভিন্ন কর্মচারী নিয়োগ করতে পারে। দেখো, কর্মচারী নিয়োগ করার আর্টিকেল আলাদা, আর ইলেকশন কমিশনার, অ্যাসিস্ট্যান্ট ইলেকশন কমিশনার বা রিজিওনাল ইলেকশন কমিশনার নিয়োগ করার আর্টিকেল কিন্তু আলাদা। স্টাফ আর ইলেকশন কমিশনার, রিজিওনাল ইলেকশন কমিশনার দুজন কিন্তু এক নয়। তাহলে প্রেসিডেন্ট কি করতে পারে? আর্টিকেল 324(6) কি বলে? যে স্টাফ বা কর্মচারী নিয়োগ করতে পারে। দেখো, আমাদের ভারতবর্ষে এত বড় বড় ইলেকশন হয়, এত লোকের ভোট, তো কয়েকজন ইলেকশন কমিশনার দিয়ে কিন্তু সেই ভোট করানো সম্ভব না। কি করতে পারে প্রেসিডেন্ট? বিভিন্ন স্টাফ নিয়োগ করতে পারে, সেটা টেম্পোরারি হতে পারে, পার্মানেন্টও হতে পারে। এই গেল আমার আর্টিকেল 324। আর্টিকেল 325। আর্টিকেল 325 কি বলে? দেখো, আর্টিকেল 325 বলে যে ইলেকশন কমিশন যখন ইলেকটোরাল যে লিস্টটা হয়, মানে যেটাকে আমরা বাংলায় ওই ভোটার লিস্ট বলি না, ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট যখন তৈরি করবে, মানে যেটা আমরা যে ভাষাগুলো আমরা বুঝি সেগুলো দিয়ে বলি ভোটার লিস্ট, পরিষ্কার কথা। কি বললাম? যে ইলেকশন কমিশন যখন কোনো ভোটার লিস্ট তৈরি করবে, সেটাকে বলা হয় ইলেকটোরাল রোল বলা হয়। ইলেকশন কমিশন যখন কোনো ভোটার লিস্ট তৈরি করবে, সেই ভোটার লিস্ট তৈরি করার সময় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, তাদের বংশ কোনোভাবেই কাউকে আলাদা করতে পারবে না। পারবে না মানে কি? কারোর বয়স যদি 18 হয়ে থাকে, তাহলে কি করতে হবে? তাকে ভোটাধিকার দিতে হবে। কে কোন জাতি, কে কোন বর্ণের, কে কোন লিঙ্গের, কে কোথাকার, এসব কিচ্ছু ম্যাটার করবে না। জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে কি করতে হবে? সবাইকে ভোটার লিস্টে কি করতে হবে? জায়গা দিতে হবে। এই ভোটার লিস্টে সবাইকে জায়গা দিতে হবে। এটা হচ্ছে কার কর্তব্য? ইলেকশন কমিশনের কর্তব্য। নেক্সট আর্টিকেল হলো
आर्टिकल 326 एंड वेरी वेरी इम्पोर्टेंट आर्टिकल 326 हलो इम्पोर्टेंट एक आर्टिकल केन इम्पोर्टेंट तो आर्टिकल 324 और 326 दुटो हलो इम्पोर्टेंट आर्टिकल ये दुटो गिये किन्तु परीक्षाय कोश्चेन आसे आर्टिकल 326 की बोले आर्टिकल 326 बोले राइट टू भोट माने कि आर्टिकल की करे भोट देवार अधिकार देय आर्टिकल 326 की करे भोट देवार माने जादेर बयस 18 होयेछे तादेरके भोट देवार अधिकार देय के এই आर्टिकल 326 आबारो बोलছি आर्टिकल 326 टा किन्तु खूब इम्पोर्टेंट राइट टू भोट बा भोट देवार अधिकार कत नम्बर आर्टिकल 326 नम्बर आर्टिकल এই राइट टू भोट এটা এক প্রকারের পলিটিক্যাল রাইট কিরকম রাজনৈতিক অধিকার বা পলিটিক্যাল রাইট বা পলিটিক্যাল রাইট বা লিগ্যাল রাইটও বলতে পারো লিগ্যাল রাইট পলিটিক্যাল রাইট বা লিগ্যাল রাইট ভোট দেওয়ার অধিকার কি একটা পলিটিক্যাল বা লিগ্যাল রাইট এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে যে ভোট দেওয়ার অধিকারটা কি ধরনের অধিকার ভোট দেওয়ার অধিকারটা কি ধরনের অধিকার এটা একটা পলিটিক্যাল বা লিগ্যাল রাইট এই রাইট টু ভোট আর্টিকেল কত 326 এবার দেখো এই ভোট দেওয়ার অধিকারটা কবে পাও তুমি এই ভোট দেওয়ার অধিকারটা পাই হচ্ছে যার এজ কত হবে 18 যার এজ হবে কত 18 বছর বয়স হলে কি করতে পারে সে ভোট দিতে পারে কিন্তু 18 বছর বয়স হলেই সে ভোট দিতে পারবে এমনও কিন্তু নয় ভোটার লিস্টে তার নাম থাকতে হবে তার যে ভোটার লিস্টে তার কি করতে হবে তার ভোট হতে হবে বা ভোটার লিস্টে তার নাম থাকতে হবে 18 বছর অনেকেই আছে যে 18 বছর আছে কেউ ভোট দিতে পারে না কেন কারণ তার ভোটই হয়নি সে ভোট করায়নি তাই হয়নি এবার হচ্ছে এই 18 বছর বয়স হলে যে ভোট দেওয়া যাবে এটা কিন্তু আগে ছিল না আগে কত ছিল আগে ছিল 21 আগে 21 বছর বয়স হলে তারপরে কি যাওয়া যেত ভোট দেওয়া যেত 21 বছরের আগে ভোট দেওয়া যেত না কিন্তু সেটাকে পরিবর্তন করে কত করা হয়েছে 18 করা হয়েছে এবার হচ্ছে কবে পরিবর্তন করা হয়েছে আর কিভাবে পরিবর্তন করা হয়েছে 1988 1988 সালে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে ভোট দেওয়ার অধিকার 21 থেকে কমিয়ে 18 কবে করা হয় এবং আরও একটা জিনিস ইম্পর্টেন্ট আছে সেটা হলো প্রথম ইম্পর্টেন্ট জিনিস কি যে ভোট দেওয়ার অধিকার কত নম্বর আর্টিকেলে আছে বা কত নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা ভোট দিতে পারি কত নম্বর আর্টিকেল 326 এবার হচ্ছে এই যে ভোট দেওয়ার অধিকার 18 বছর হলেই ভোট দেওয়ার অধিকার হয় তো আগে এটা 18 ছিল না এখন আগে 21 ছিল এখন 18 হয়েছে কীভাবে হয়েছে 1988 সালে 61st মানে কি 61তম 61st মানে কি 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন অনুযায়ী 61তম সংবিধান সংশোধন অনুযায়ী কততম সংবিধান সংশোধন এবং কত সাল দুটোই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস কততম সাল মানে কত সাল আর কততম সংবিধান সংশোধন কততম সালে এবং সংবিধান সংশোধনে ভোট দেওয়ার অধিকার 21 থেকে কমিয়ে কত করা হয় 18 করা হয় 21টাকে চেঞ্জ করে কত করা হয় 18 করা হয় তার আগে পর্যন্ত 1988 সালের আগে পর্যন্ত ভোট দেওয়ার অধিকার কাদের ছিল যাদের বয়স 21 বছর পরে সেটাকে কমিয়ে কি করা হয় 18 করা হয় বোঝা গেল এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এটা কিন্তু পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে আসে আর আমাদের 3টে আর্টিকেল বাকি আছে এই 3টে আর্টিকেল শেষ হয়ে গেলে আমরা কিছু ইলেকশন কমিশনের সম্বন্ধে ইম্পর্টেন্ট ফ্যাক্ট পড়ব তাহলেই কি হয়ে যাবে আমাদের ইলেকশন কমিশনের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবার দেখো আর্টিকেল 327 আর্টিকেল 327 কি বলে आर्टिकल 327 बोले एगुलो छोटो छोटो आर्टिकल एगुलो डिटेल्स अत किछु पढ़े नहीं पार्लियामेंट की करते पारे ल तैरी करते पारे
পার্লামেন্ট কি করতে পারে, ল তৈরি করতে পারে কিসের ক্ষেত্রে, ইলেকশন কমিশনের সম্বন্ধিত বা ইলেকশন সম্বন্ধিত বিভিন্ন আইন তৈরি করার অধিকার কার কাছে আছে, পার্লামেন্টের আছে। দেখো আইন তৈরি করার অধিকার কিন্তু পার্লামেন্টের কাছে, কিন্তু একবার আইন তৈরি হয়ে গেলে সেই আইনগুলো নিয়ে চর্চা করা, আগেই বলেছি যে ইলেকশন কমিশন পুরো স্বাধীন, বোঝা গেল, পুরো ইন্ডিপেন্ডেন্ট। তো পার্লামেন্ট কি করতে পারে, পার্লামেন্ট ল তৈরি করতে পারে। আর্টিকেল 387 ইলেকশন সম্বন্ধীয় বা নির্বাচন সম্বন্ধীয় আইন তৈরি করার কার আছে, পার্লামেন্টের আছে। কত নম্বর আর্টিকেলে, 327 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 328 কি বলে, 328 বলে যে স্টেট লেজিসলেটিভ মানে কি, রাজ্য বিধানসভা, যে রাজ্যের যে বিধানসভা আছে সেই বিধানসভাও কি করতে পারে, ল তৈরি করতে পারে, ল তৈরি করতে পারে। কি সম্বন্ধীয়, আমাদের ইলেকশন সম্বন্ধীয় কি করতে পারে, বিভিন্ন ল তৈরি করতে পারে। তাহলে আর্টিকেল 27 কি বলে, পার্লামেন্ট ল তৈরি করতে পারে ইলেকশনের ব্যাপারে। আর আর্টিকেল 28 কি বলে, আর্টিকেল 28 বলে যে আমাদের যে স্টেট লেজিসলেটিভ আছে বা রাজ্য বিধানসভা আছে, রাজ্য বিধানসভা কি করতে পারে, ল তৈরি করতে পারে বা আইন তৈরি করতে পারে কিসের ক্ষেত্রে, ইলেকশনের ক্ষেত্রে। ইলেকশন সম্বন্ধীয় বিভিন্ন আইন তৈরি করতে পারে, পার্লামেন্টও পারে, বিধানসভাও পারে। পার্লামেন্ট পারে কত, আর্টিকেল 327, আর বিধানসভা পারে কত, আর্টিকেল 328। লাস্ট আর্টিকেল হচ্ছে আর্টিকেল 329। আর্টিকেল 329 কি বলে, আর্টিকেল 329 বলে হচ্ছে যে সুপ্রিম কোর্ট বা এনি আদার কোর্ট কি করতে পারবে না, ইলেকটোরাল কোনো বিষয়ে বা ইলেকশন সম্বন্ধীয় কোনো বিষয়ে কি করতে পারবে না, ইন্টারফেয়ার করতে পারবে না। সুপ্রিম কোর্ট উইল নট ইন্টারফেয়ার ইন ইলেকটোরাল ম্যাটার। কি, ইলেকশন সম্বন্ধীয় কোনো ব্যাপারে কি করতে পারবে না, সুপ্রিম কোর্ট কি করতে পারবে না, কোনো রকম নাক গলাতে পারবে না, ইন্টারফেয়ার করতে পারবে না। এটা কি বলে, আর্টিকেল 329। আর্টিকেল 329 বলে কি, সুপ্রিম কোর্ট ইলেকশন সম্বন্ধীয় কোনো ব্যাপারে কোনো নাক গলাতে পারবে না, ইন্টারফেয়ার করতে পারবে না বা বাধা প্রদান, ভালো বাংলা ভাষায় বললে কি হয়, বাধা প্রদান করতে পারবে না। এইগুলো ইলেকশন কমিশন সম্বন্ধীয় বিভিন্ন আর্টিকেলগুলো আমরা ডিটেলসে পড়লাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। কেউ যদি একবারে বুঝতে না পারো, ভিডিওটা 2বার দেখো, 3বার দেখো, তাহলেই সে কী করবে, আশা করি সে পুরোটা বুঝে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগামী ভিডিওতে কি করব, ইলেকশন, দেখো ইলেকশন কমিশন সম্বন্ধে আমাদের পড়া যথেষ্ট হয়েছে এবং এই ইলেকশন সম্বন্ধে কিছু ফ্যাক্ট আছে যেগুলো আমাদের আলোচনা করতে হবে, যেগুলো আমরা কি করব, নেক্সট ভিডিওতে সেগুলো আলোচনা করব। তো ভিডিওটা তোমরা সবাই দেখো, যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিওটা শেয়ার করতে পারো। অল দ্য বেস্ট টু অল অফ ইউ।